ভোর ৬টা থেকে কোমরে কাপড় বেঁধে আজকে সংসারের কাজ করতে লেগে পড়লাম। তো সকাল থেকেই কিন্তু স্টার্ট করে দিলাম আজকে কাজকর্ম করা। কারণ রাতে ভেবে রাখছি আজকে অনেক কাজ করব আমি। ড্রয়িং রুম ডিপ ক্লিনিং করব, সাথে রান্না-বান্না, ঘর পরিষ্কার, মানে যত কাজ আছে আজকে যতটুক পারি আরকি ১২টার আগ পর্যন্ত ততদূর করব। আর আমি কিন্তু প্রত্যেকদিন ১২টার আগ পর্যন্ত কাজ করি। ১২টার পর আর করতে পারি না। কারণ আমার একটা মেয়ে আছে। ওকে আমাকে ১২টার সময় গোসল করাইতে হয়, খাওয়াইতে হয়। এটা কিন্তু আপুরা তোমরা ভালো করে জানো। যেহেতু তোমরা আমার ভিডিও দেখো, আমার মেয়েটাকেও দেখো মাঝে মধ্যে। তো ছোট বাচ্চা থাকলে কিন্তু আমরা সারাদিন কাজকর্ম করতে পারি না। একটু সময় মানে টাইম টেবল মতো কাজ করতে হয়, যাতে বাচ্চাদের কোনো কষ্ট না হয়। তো সেই মানে নিয়ম বা রুটিন মোতাবেক আমি কিন্তু ১২টা পর্যন্ত আজকে অনেক কাজ করব আপুরা। তোমরা কিন্তু টুকটাক আমার কাজ দেখো। কিন্তু আজকে আরো বাড়তি কাজ করব, মানে ড্রয়িং রুমটা পরিষ্কার করব, ডিপ ক্লিনিং করব। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। তো এই তো দেখো এখানে রান্না করতে চলে আসছি। আজকে ডাল ভাজি এগুলো রান্না করব। আর খুব তাড়াতাড়ি করে রান্না বান্না করতেছি, আর ছেলেকেও স্কুলে পাঠাবো। তো আজকে মানে রাতেই ভেবে রাখছি যে কালকে আমি ড্রয়িং রুমটা পরিষ্কার করব যদি রোদ উঠে। তো যেই বলা ওই কাজ, মানে রোদ উঠে গেছে, অনেক রোদ উঠছে বাইরে। তো যার জন্য আজকে আর ড্রয়িং রুমের সোফার মানে বালিশ টালিশ গুলো সব শুকিয়ে দেব, সবকিছু এলোমেলো করে ঝাড়বো। প্রত্যেক দিনই কিন্তু আমরা মানে পরিষ্কার করি, তারপরেও মাঝে মধ্যে মাসে একবার বা ২ মাস একবার যদি ডিপ ক্লিনিং করা না যায় তাহলে কিন্তু আনাচে কোনাচে অনেক জঙ্গল থাকে, আর মাকড়ার জাল যে হয় ওগুলাও থাকে। আর যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে ২টা, ওরা কিন্তু মানে চিপাচিপি দিয়ে দেখবা কলম, কাঠ পেন্সিল, ক্রিমের বোতল, কাগজ, তারপরে খাবারের প্যাকেট গুলা মানে চিপসের প্যাকেট, চকলেটের প্যাকেট এগুলা কিন্তু ফালায়। এটা কিন্তু যারা মায়েরা আছো, ছোট বাচ্চার মায়েরা, তারা কিন্তু মানে ভালো করে বুঝতে পারবা আর জানতেও পারবা। তো আমার সাথেও কিন্তু এটাই হয় আপুরা। আমি এত ক্লিনিং করি, এত পরিষ্কার করে রাখি, একদম মানে ঝাড়ু দিয়ে যেখানে যেখানে ঝাড়ু দেওয়া যায় ওইখানে ওইখানে দিয়ে আমি পরিষ্কার করি। তারপরেও যেদিন আমি ডিপ ক্লিনিং করব ওইদিন বের হবে, মানে এগুলো বের হবেই। আমি এইভাবে ঘর ঝাড়ু দেই, মাঝে মধ্যে আমি হাতে ব্যথা পাই আপুরা, তোমরা বিশ্বাস করবা না। মানে চিপাচিপি দিয়ে হাত ঢুকাইয়া দেই, আর তখন না ওই যে আঙ্গুলগুলার মধ্যে আমি ব্যথা পাই। তারপরেও আমার না এটা একটা অভ্যাস হয়ে গেছে যে যতটুক পারি আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। আবার মাসে যে একবার ডিপ ক্লিনিং করি ওইদিন দেখা যায় কি ১ বস্তা করে জঙ্গল বের হয় ঘর থেকে। কিন্তু এখন হয়তো অতটা বাড়াবে না। এই ঘরে আসার পর থেকে মানে অতটা নোংরা হয় না। যেহেতু টাইলস টুলস লাগানোছে ঘরটাত, আর মানে আমি কিন্তু জিনিসপাতি, ঘরের যে ফার্নিচার গুলা অত কিন্তু চিপাচিপি করে রাখি নাই। জাস্ট ড্রয়িং রুমের মধ্যে এল সোফাটা এটাই কিন্তু একটু মানে চিপাচিপির মধ্যে আছে, মানে এল যেহেতু একদম রাউন্ড করে রাখতে হয় এটাই। যদি ফাঁকাফাঁকি করে রাখা যায় তো আমি কিন্তু ফাঁকাফাঁকি করে রাখতাম। কারণ ঘরের ভিতরে যত জিনিস মানে হালকা পাতলা করে রাখবা ততই ঘর পরিষ্কার থাকে। আর যত চিপাচিপি করে রাখবা দেখবা চিপাচিপির ভিতরে দুনিয়ার জঙ্গল ময়লা আবর্জনা দিয়ে ভর্তি হয়ে যায়। তার জন্য ঘরের ভিতরে ফার্নিচার একটু ফাঁকাফাঁকি করে রাখো, হালকা পাতলা রাখো, যেতগুলা মানে তোমার দরকার অতগুলাই রাখো। বেদরকারি ফার্নিচার দিয়ে ঘর এমনি মানে ভর্তি করে রেখে ঘর কিন্তু আরো নোংরা হয়, মানে বেশি নোংরা হয়। আর অপরিষ্কার হয় বেশি, পরিষ্কার করতেও কিন্তু কষ্ট হয়। তো যাই হোক দেখো সকালের জন্য আমি মানে দুপুরের জন্য রান্না করতেছি একপাশে, আবার একপাশে ছেলেকে ভাত খাওয়াবো, ভাত রেডি করতেছি, আবার ওর টিফিনও রেডি করতেছি। মানে আমি সকালে উঠে কিন্তু হাত যদি আমার ২টা আছে আমি কিন্তু ৫টা বানাই। মানে ২টা বাচ্চাকে নিয়ে একা সংসারটা এত কষ্ট করে আমি মেনটেন করি আপুরা, তোমরা আর কি বলবা। তো আমিও তো আর বলতে চাই না, তোমরা তো দেখোই অনেক কষ্ট হয় আমার। আর সকালে উঠে যারা মানে স্কুলে বাচ্চা পাঠাও তারা তো মানে বুঝতেই পারবা, আরো যদি হয় স্কুলটা ৮টা বা ৭টার ভিতরে তাহলে কিন্তু আরো অনেক কষ্ট হয়। তো সকালে উঠে ছেলেকে রেডি করা, ওর টিফিন রেডি করা, আবার রান্না বান্না, আবার আমাদের চায়ের জন্য কিছু রেডি করা, আবার ছেলেকে রেডি করে পাঠানো, এগুলা নিয়ে কিন্তু এত প্যারা যায়, এত মানে কষ্ট হয় আমার। মানে বাচ্চাদের স্কুল খুললো মানে মায়ের হারাশাস্তি, মায়ের মানে আর আরাম নাই, কোনো বিশ্রাম নাই। রাতে পড়াও, আবার সকালে এক ঝুর ঝামেলা, আবার রাতে ৬টা থেকে ১০টা পর্যন্ত টানা পড়াইতে হয়। কোনো কাজকর্ম আর করতে পারবো না, খালি ওকে নিয়ে বসে থাকতে হবে, পড়াইতে হবে।
আর যেহেতু বাচ্চাদের জন্য সবকিছু করি, তো এতটুকু তো মানে স্যাক্রিফাইস করতেই পারবো, যে বাচ্চারা যেভাবে ভালো হয়, ভালো মানুষ যাতে হতে পারে, ওদেরকে যেন ভালো করে মানুষ করতে পারি, তার জন্য যতটুকু স্যাক্রিফাইস করতে হয় ততটুকু করার জন্য আমি মা রাজি আছি। আর এরকম অনেক মাই আছে, দেখা যায় বাচ্চাদের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে। আমি তো টুকটাক স্যাক্রিফাইস করতেছি। আরো অনেক মায়েরা আছে মানে মানসিক জ্বালা যন্ত্রণাও সহ্য করে এই বাচ্চাদের জন্য। মানে বাচ্চার মুখের দিকে তাকাইয়া স্বামীর টর্চার, তারপরে সাংসারিক ঝামেলা, তারপরে টাকা পয়সা, আর্থিক অনাটন, এগুলো সবকিছু কিন্তু ধৈর্য ধরে মেনে নেয় বাচ্চার মুখের দিকে তাকায়া। তো আমার তো আলহামদুলিল্লাহ এগুলা কোনো কিছুই করতে হয় না। আলহামদুলিল্লাহ তোমাদের ভাইয়াও অনেক ভালো, আর্থিক অবস্থাও ভালো, সবকিছুই ভালো আছে, জাস্ট আমাকে একটু কষ্ট করতে হয়। তো এতটুকু তো আমি মেনে নিতে পারি, তাই না আপুরা? একজন মা হিসাবে এটুকু কষ্ট কিন্তু আমাকে করতেই হবে, এটা কিন্তু বড় কোনো কথা না। আরো অনেক মাই আছে অনেক কিছু করে। তো যাই হোক, আমার বাচ্চাদের জন্য আমার যতটুকু কষ্ট করা লাগে আমি ততটুকু করি। আর আমার বাচ্চাদেরকে যারা ভালো না বাসে আপুরা, একদম এক কথায় বলে দেই, আমি তাদেরকে দুই চোখকেও দেখতে পারি না। আমার বাচ্চাদেরকে যারা ভালোবাসে, আমার বাচ্চাদেরকে যারা তাদের বাচ্চার মতো মনে করে, আমি তাদেরকে অনেক ভালোবাসি। নিজে না খাইয়াও তাদেরকে দেওয়ার চেষ্টা করি, আর তাদেরকে আমি নিজের বুকের মধ্যে জায়গা দেই। তাদেরকে আমি অনেক ভালোবাসি। আর আমিও কিন্তু এরকমই একটা মা, মানে অন্যের বাচ্চাকে নিজের বাচ্চার মতোই মনে করি সবসময়। কোনো আমি দুই নজর দেখতে চাই না, আর দেখতেও পারবো না আমি। কারণ আমার মনের মধ্যে একটা ভয় আছে, যে আমার বাচ্চা যেরকম, আমার বাচ্চা যেরকম মানে নিষ্পাপ শিশু, অন্যের বাচ্চাও নিষ্পাপ শিশু, এদের সাথে সবসময় ফেরেশতা থাকে। এদেরকে সবসময় এক নজরে দেখতে হয়, তা না হলে আল্লাহ কিন্তু তোমার সাথে দুই নজর করবে। তো এটা ভয় কিন্তু আমার ভিতরে সবসময় কাজ করে আপুরা। তার জন্য কিন্তু আমি সবার বাচ্চাকে একই দেখি। আর আমি বাচ্চাদেরকে ছোটর থেকেই অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, অনেক মানে আদর করি। আমার বাচ্চা আদর করা এটা একটা মানে হ্যাবিট। আমার মেয়ে আছে, ছেলে আছে, ওদেরকেও আদর করি। সাথে ওরকম যদি বাচ্চা থাকে ওদেরকেও কিন্তু আমি খুব আদর করি। এই যে আমার ভাসুরের ছেলে-মেয়েরা, ওরা আসলে কিন্তু কোনো সময় আমাকে মানে আমার কথা ওরা বলতে পারবে না। কোনদিনও বলতে পারবে না যে এই কাকি আমার সাথে এরকম করছে। এটা আমি মানে একদম মুখের সামনে বলতে পারবো। কারণ আমি ওই ব্যবহারটা কোনো করি না ওদের সাথে। তো যাই হোক, যথেষ্ট পরিমাণে ভালোবাসি, তাই হয়তো আমার আল্লাহ আমার বাচ্চাদেরকেও অনেক ভালো রাখছে। আর এটাই কিন্তু আমি অনেক মানে এটাতেই আমি অনেক হ্যাপি। তো যাই হোক আপুরা, কথা বলতে বলতে অনেক কাজ করে ফেললাম, রান্না বান্না শেষ করে ফেললাম। দেখো, ১ ঘন্টার কাজ কিন্তু কেটে কুটে আমি 18 মিনিট না 19 মিনিটে আনছি, তাহলে কত স্পিডে করছি, আর কত কেটে কুটে ফালাইয়া দিছি। তো সবজি টবজি কাটছি, এগুলা দেখাই নাই। রুটি বানাইছি, খুব তাড়াতাড়ি দেখাইলাম। তারপর ছেলেকে ভাত খাওয়াইছি, ওইটা আজকে দেখাই নাই। অনেক কাজই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না। একদিন যদি শেয়ার করি, আবার আরেকদিন করি না, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যায় তাহলে। আর অত বড় ভিডিওতে আমি কিন্তু ভয়েস ওভার করতে পারি না। আমার একটু মানে সমস্যা হয়, কথা বলতে একটু শ্বাসকষ্ট হয়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে নেয় এরকম। আর আমি কিন্তু থেমে থেমে ভয়েস ওভার করি। হয়তো তোমরা ভিডিওগুলা দেখলে বুঝতে পারো, একটু করে জিরাই, তারপরে আবার ভয়েস ওভার করি। তো যাই হোক, এখন কিন্তু আমি এই রান্নাঘরটা একদম পরিষ্কার করে তারপরে কিন্তু আমি মানে ড্রয়িং রুমটা পরিষ্কার করতে যাব। যেহেতু আমার রান্না বান্না সবকিছুই কমপ্লিট, আমি কিন্তু চাও খেয়ে নিছি আপুরা। অফ ক্যামেরায় আমি চা খেয়ে নিলাম, রুটি ভেজে তারপরে আমি চা দিয়ে ভাজি দিয়ে খেয়ে নিছি। বটবটি ভাজি ছিল আর চা বানাইছি, তো 1 কাপ চা আর বটবটি ভাজি দিয়ে 2টা রুটি খাইছি আমি। আর তোমাদের ভাইয়ার জন্য দেখো, ওই যে প্লেটে আদা সেকা করে রুটিগুলা রেখে দিছি। তোমাদের ভাইয়া ঘুম থেকে উঠলে তারপর ওকে ভালো করে তেল দিয়ে ভেজে দেব। আর এখন মানে সব কাজ কমপ্লিট, রান্না বান্না হয়ে গেছে, রুটিগুলা ওরকম করে সুন্দর মতো জাত করে রেখে দিলাম এক সাইডে। কোনো জিনিস আর মানে রান্নাঘরে এলোমেলো নাই, সবকিছু মুছে একদম ক্লিনিং করে নিলাম। আর এরই মধ্যে কিন্তু আমি রান্নাঘরটাও একটু ক্লিন করছিলাম, তোমরা হয়তো ভিডিওতে দেখছিলা। উপর দিয়ে ওয়াল টল সবকিছু পরিষ্কার করে মুছে নিছিলাম। তো আজকে আর প্রত্যেকদিন তো করি, আর রান্নাঘরটা আমার অত নোংরা হয় না, যেহেতু সবসময় মুছে রাখি। সবসময় মানে রান্নাঘরটাতেই বেশি সময় দিই আমি। প্রত্যেকদিন রান্নাঘরটা পরিষ্কার করতে প্রায় আমার আধা ঘন্টা লেগে যায়, কিন্তু ড্রয়িং রুম বেডরুম পরিষ্কার করতে 5 মিনিটও লাগে না। যার বিছানাগুলা গুছাই একটু ঝাড়াঝাড়ি করি, ঘরটা ঝাড়ু দেই, এটাতেই হয়ে যায়। কিন্তু রান্নাঘরটা গুছাইতে আমার আধা ঘন্টা লাগে, কারণ সবকিছু আমি ভালো করে মুছি, 2-3 বার করে মুছি। আর এই যে স্ল্যাবটা যে দেখো যেখানে গ্যাসটা রাখছি, ওইটা তো আমি 4-5 বার করে মুছি। একবার সার্ফ দিয়ে মুছি, সরি সাবান দিয়ে, তারপরে একটা ভিজা কাপড়ের সাহায্যে 3-4 বার করে মুছবো, তারপরে আবার একটা শুকনা কাপড় দিয়ে মুছি। তো এরকম করে মুছি দেখে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন তেল চিটচিটে ভাবটা কিন্তু নাই। তো
তো একটু কষ্ট করলে কিন্তু সবকিছু একদম পরিষ্কার থাকে আর দেখতে কিন্তু ভালো লাগে। আসলে আমরা যারা পরিষ্কার থাকতে ভালোবাসি না আপুরা, তাদের শত কষ্ট হলেও কিন্তু কাজগুলা করে যে মনের মধ্যে একটা শান্তি পাই, এটাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক। তো যাই হোক, সারাদিন কাজকর্ম করে তারপরে যে সন্ধ্যাবেলা একটু মানে আরাম পাই, সন্ধ্যাবেলা না 12টার পরে থেকে ধরো আমার ভালো লাগে, মানে চারপাশটা অনেক চকচকা পরিষ্কার দেখা পাই। 12টার আগ পর্যন্ত সবকিছু পরিষ্কার করি, তারপরে আমিও গোসল করে পরিষ্কার হয়ে আসি। আমার সম্পূর্ণ বাড়িটা পরিষ্কার, তখন যেদিকে তাকাই তখন মানে সেদিকে পরিষ্কার দেখতে পাই। তখনই কিন্তু আমার মনের ভিতরে অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে। মানে আমি অনেক শান্তি পাই, মানসিক শান্তি বলো, সবকিছুই মানে সবকিছুই ভালো লাগে তখন। আর যদি সবকিছু এলোমেলো থাকে না পুরা, আমার না মাথা ঠিক থাকে না, আমি কারোর সাথে মানে ভালো করে কথা বলতে পারি না, এই একটা সমস্যা। মানে কেউ যদি ভালো কথা বলে না আমার পরিবারের, তো আমার না মাথা গরম হয়ে যায়, ভালো করে কথা বলতে ইচ্ছা করে না। আমার দুইটা টাইমে অনেক রাগ উঠে, একটা হলো খিদা লাগলে, আর একটা ঘর যদি গুছানো না থাকে। মানে এত রাগ উঠে কি আর বলবো তোমাদের, আজকে আমি পার্সোনাল কথা বলে দিলাম। তো এই দুইটা সময় না আমার অনেক রাগ উঠে। আমার পেট ভরা থাকলে মানে পেটে যদি কিছু থাকে, খিদা যদি না লাগে, আমি অনেক হ্যাপি। আর যদি ঘর বাড়ি পরিষ্কার থাকে তাহলে তো আরো হ্যাপি। আর এছাড়া আমার অন্য কোনো কিছু নিয়ে অত রাগ উঠে না। আর হ্যাঁ, ছেলেকে পড়াইতে যখন বসি, তখনও ছেলের উপরে অল্প রাগ ওঠে, সবার উপরে ওঠে না, ছেলের উপরে ওঠে। যদি না পারে তখন একটু রাগ ওঠে, এটা স্বাভাবিক, সব মায়েরই হবে। তো যাই হোক, দেখো ঘরে পরিষ্কার করে মানে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে তারপরে বাইরে চলে আসছি। মানে এই যে গ্রিলটা যে দেখতেছো, এই গ্রিলটা আমি মানে গ্রিলটা অনেক দিন থেকে মুছতেছি না। তো আমি ভালো করে নজর করে দেখলাম, মানে একটু কালো কালো পড়ে গেছে। তো একটা কাপড় ভালো করে ভিজিয়ে চিপে নিয়ে আসছি, ওইটা দিয়ে ভালো করে ঘষে মুছতেছি। তো আজকে যদি সম্পূর্ণটা মুছতে নাও পারি, আবার কালকে মুছবো। আজকে যতটুকু পারি ততটুকু মুছবো, আবার এর পরে মুছবো। তো এইভাবেই কিন্তু আমি কাজ করি, যেহেতু একা সংসার, একা হাতে সবকিছু মেনটেন করতে হয়। 4-5টা রুম সবসময় পরিষ্কার রাখা কিন্তু অতটাও সহজ না। সাথে 2টা বাচ্চাও আছে, রান্না বান্না, নিজের খেয়াল, অনেক কাজ থাকে। তারপরেও বাড়ির এত সুন্দর করে যত্ন রাখা, গাছগুছালি, 2-একটা গাছ, ফলের গাছ ধরো, ফুলের গাছ ধরো, সবজির গাছ ধরো, সবকিছুই কিন্তু করি অল্প অল্প করে, টুকটাক করে সবকিছুই করি। তো অনেকটাই কিন্তু কষ্ট হয়, একদম জীবনের উপর দিয়ে মাঝে মধ্যে উঠে যায়। আবার কত টাইমে না এটাই একটা ভালো লাগা কাজ করে, ফুর্তি লাগে যে না আমার একটা নিজের একটা সংসার, এখানে আমাকে সবকিছু নিজের মতো করে মেনটেন করতে হবে, নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, তাহলে আমার ভালো লাগবে। তো যার জন্য কিন্তু কষ্ট করে এগুলো সবকিছু আমি মেনটেন করি। তো এই যে দেখো গ্রিল গুলা এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে চারপাশ দিয়ে মুছতেছি, একটু মানে কালো হয়েছে কিসের জন্য বলো তো, এই যে বৃষ্টি আসে আবার রোদ উঠে, তো রোদের মধ্যে ধুলাগুলা এসে গ্রিলে পড়ে, আবার যখন বৃষ্টি আসে বৃষ্টির পানি ছিটকে ছিটকে যায় ওই বালুগুলো আটকে ধরে, তো ওই ভাব করে না গ্রিলটা ব্লু কালারের থেকে মানে পার্পল কালারের থেকে একটু হালকা কালা কালা হয়ে গেছিল। তো একটু ভালো করে দেখলাম যে তেনা দিয়ে যদি কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে যদি একটু ঘষি, একদম পরিষ্কার হয়ে উঠে যায় সব। মানে এখনো একদম লাইগা ধরে নাই, জাস্ট উপরে উপরে আছে, তো একটু ঘষাঘষি করলে পরিষ্কার হয়ে যায়। তো ভাবতেছে যে এই যে বাইরের গ্রিল গুলা যে এগুলো সব পরিষ্কার করতে হবে এইভাবে, মানে 2টা খিড়কি আছে দুই পাশে, আর এই বারান্দার গ্রিল, তো ওই ডাইনিং রুমের যে খিড়কিটা আছে ওইটা কিন্তু এরই মধ্যে একদিন আমি পরিষ্কার করছি, তোমরা ভিডিওতে দেখছো। গ্রিলটা ভালো করে মুছছি, আবার খিড়কিটাও মুছে দিচ্ছি কিন্তু। তো এখন এই যে বারান্দার গ্রিলটা আজকে টুকটাক করে মুছলাম। তো এরপরে ভাবছি যে বেডরুমে যে একটা খিড়কি আছে বাইরে, ওইটাও ভালো করে মুছবো। আর মানে এরপরে এই ঘরটা পরিষ্কার করার পর পরে কিন্তু আমি বেডরুমটাও পরিষ্কার করব। মানে কিচেনটা তো করছি, ডাইনিং রুমটা তো পরিষ্কারই থাকে। আজকে যদি ড্রয়িং রুমটা করি তারপরে থাকবে খালি বেডরুমটা, তো বেডরুমটাও গুছিয়ে নেব। ওই যে ঈদের ডিপ ক্লিনিং করছিলাম, তো ঈদ প্রায় চলে গেল, অনেক দিন হয়ে গেল, তারপরে আর ডিপ ক্লিনিং করা হয় না, এমনি এমনি নর্মাল পরিষ্কার করে রাখি। তো মাঝে মধ্যে যদি এইভাবে ডিপ ক্লিনিং করা যায় তাহলে কিন্তু ঘরটা পরিষ্কার থাকে। আর মাসে একবার না পারলেও ধরো 1 মাস গেল, আর 1 মাসে কিন্তু একদিন করতেই হয় এইভাবে, তাহলে কিন্তু দেখবা যে ঘরটা ভালো থাকে, পরিষ্কার থাকে, কোনো দুর্গন্ধ থাকে না ঘরের ভিতরে। আর এই যে সোফার বালিশগুলা কিন্তু আজকে আমি রোদে দিলাম, কারণ এই সোফাটা আনার পর থেকে এখন পর্যন্ত বালিশগুলা রোদে দিই নাই। আর এই বালিশগুলা একটু করে রোদে দিতে হয়, তাহলে কাপড়ে যে একটা মানে ওরকম ধুলা বালু বা ওরকম গন্ধ থাকে ওটা কিন্তু দূর হয়ে যাবে। আর যেহেতু আমরা বসি তারপরে ডলাডলি করি, আবার পানি টানিও মাঝে মধ্যে পড়ে, আসলে সম্পূর্ণ সোফাটা যদি রোদে দেওয়া যাইতো তাহলে আমি দিতাম, কিন্তু দেওয়া যাবে না। তো তার জন্য খিড়কিটা খুলে দিলাম, একবারে খিড়কিটা মেলে দিছি পাশে মানে পিছন সাইডের। তো দেখো ওই যে
যে ঘরের ভিতরে কিন্তু রোদ চলে আসছে। আর এমনিতে যে গরম আপুরা, এই গরমে মানে আমার সোফা কিন্তু ঘরের ভিতরে শুকিয়ে যাইতেছে এরকম। অনেক গরম লাগে, মানে দিনের বেলায় তো সোফায় বসতেই পারি না, কোনো সময় বসি না। ঠান্ডার সিজনে তো সোফায় সবসময় বসে থাকা হয়, কিন্তু এই যে গরম পড়ছে থেকে মনে হয় না যে সোফায় একদিনও আমি বসছি ওইভাবে। কারণ সোফার মধ্যে বসলে আরো গরম লাগে। ওই যে সোফাগুলা তুলা দিয়ে বানানো, ভিতরে তুলা আছে, পঞ্চ আছে, তো ওইখানে বসলে না আরো ওম লাগে আর পুরা গরম লাগে, পুরা হিট হয়ে যায় আমার শরীর। তো যার জন্য কিন্তু ওইখানে আর ওরকম করে বসা হয় না। তো যাই হোক আপুরা, ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি আমি। তো তোমাদের পায়ে হাতে তো ধরতে পারবো না, কারণ তোমরা তো আমার ভিডিও দেখতেছো, আমার সামনে নাই। তো যাই হোক, তোমাদের হাত ধরে কই, তোমরা আমার ভিডিওগুলো দেখে লাইক করো, প্লাস একটা করে শেয়ার করে দিও। যদি বেশি ভালো লাগে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে কপি মানে কপি করবা, লিঙ্কটা কপি করে আমার মানে ভিডিওর লিঙ্কটা কপি করে প্লিজ শেয়ার করো। আর আমার ভিডিওগুলো সবার মানে দেখার সুযোগ করে দাও। আমার ভিডিওগুলো আগে অনেক মানে ভিউজ আসতো, কিন্তু এখন একদমই ভিউজ আসে না, কেন জানি না, কিবা হয়েছে বুঝতেই পারতেছি না। আর যদি কেউ নতুন আসো আমার চ্যানেলটাতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। এতে করে যখনই আমি একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর তোমরা কিন্তু সময় করে আমার ভিডিওগুলো দেখতে পারবা। তো যাই হোক, দেখো এই যে সোফাগুলো সবগুলো সরাইতেছি, সরাই সরাই এখন এগুলো সব ঝাইরা ঝুইরা একদম ভালো করে একদম পরিষ্কার করে সব জঙ্গল ভিতর থেকে বের করব। তোমাদেরকে কিন্তু দেখাইলাম টুকটাক করে জঙ্গল হয়েছে, অতটা হয় নাই, কিন্তু ওই পালেংটা যে আছে আমার ড্রয়িং রুমে, ওই পালেং এর চিপা দিয়ে অনেকগুলা নোংরা আছে। তো পালেংটা তোমাদের ভাইয়াকে ধরে এখন সরাবো, সরাইয়া তারপরে পালেংটার ওই চিপার কিন্তু মানে ময়লাগুলাও বের করব। আর এই সোফাগুলো আজকে একটা তেনা ভালো করে ভিজাবো, ভিজা ভালো করে চিপে তারপরে ওই তেনাটা দিয়ে মুছবো উপরে উপরে, মানে উপরে যে বালুগুলা পড়ে আছে ওই ভিজা তেনার মধ্যে কিন্তু উঠে আসবে। আর যেহেতু অনেক গরম, ঘরের ভিতরে কিন্তু আমার সোফাটা শুকিয়ে যাবে, ওই নোংরাগুলা কিন্তু মানে পানি পানি যে ভাবটা ওইটা কিন্তু আর থাকবে না। তো এই যে দেখো মুছতেছি, মোছা স্টার্ট করে দিছি। আর সব মোছা তো তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, যতটুকু পারছি অতটুকু করছি। কিন্তু আমি কিন্তু অফ ক্যামেরায় আরো অনেক পরিষ্কার করছি, অনেক মানে সাফা করছি। তো যাই হোক, ভিতর থেকে জঙ্গলগুলা বের করে একবার ঝাড়ু দিয়ে বাইরে বের করে দিলাম। এই রুমটা আজকে 4বারের মতো ঝাড়ু দিচ্ছি, কারণ এই দিক থেকে জঙ্গল বের হয়, ওই দিক থেকে জঙ্গল বের হয় এরকম। তো ঝাড়ু টাড়ু দিয়ে এখন এগুলো সব মুছবো। আর আজকে জানি না তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে পারবো না নাই, ড্রয়িং রুমটা লাস্ট ফিনিশিংটা দেখাইতে পারবো না নাই। যদি এই ভিডিওতে না পারি তাহলে আর একটা মানে ভিডিও পাবা, এর পরের ভিডিওতে হয়তো পাবা। তো আমি না পালেং এর ভিতর থেকে একটা চামচের দানি বের করলাম। এই যে এই চামচ দানিটা অনেক দিন থেকে খুঁজতেছিলাম, এখানে অনেক ধরনের চামচ আছে। এটা প্রায় আমি 6-7 বছর আগে কিনছিলাম 250 টাকা দিয়ে, কিন্তু এখন কিন্তু পাওয়া যাবে না। আর এটাতে কিন্তু অনেকগুলা চামচ আছে, এটা দিয়ে অনেক হেল্প হয়। আর আমার চামচের মানে বর্তমান অনেক মানে কি বলবো অভাব পড়ে গেছে, তার জন্য না এটা বের করে নিলাম পালেং এর ভিতর থেকে। তো এটাই আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বাইরে শুকিয়ে দিয়ে আসি ভাবলাম। তো চলো এটা এখন বাইরে শুকিয়ে দেব। তো আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখি, অনেক বড় হয়ে গেছে, 18 মিনিটের উপরে হয়ে গেছে। তো আজকের পরে মানে সোফা টোফা গুলা সাজানো গুছানো দেখাইলাম না, পরের ভিডিওতে দেখাবো, মানে ঘরটা গুছানোর পর কেমন দেখা যাইতেছে। আরো কত কিছু কাম আছে, ওগুলা কিন্তু তোমরা পরের নেক্সট একটা ভিডিও দিব, ওটাতে পাবা। তো নেক্সট ভিডিওটাও তোমরা দেখো, ভালো লাগবে হয়তো। তো চামচগুলা সুন্দর মতো গুছিয়ে রাখলাম, আর দেখো কত সুন্দর। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। বাই বাই, আল্লাহ হাফিজ।